কল্যাণ ব্যানার্জি দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন, তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ডেফিনেটলি। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হচ্ছে ফরমেটিভ ফেজে এদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই সময় সিপিএমের বিরুদ্ধে লড়াই কাকে বলে আমিও দেখেছি। এবং তৃণমূলের বহু মানুষ আছে যাদের ঘর বাড়ি তছনছ হয়ে গেছে, কিচ্ছু নেই, ঘর সংসার তছনছ করে দিয়েছে সিপিএম। সেই সময়কার লিডার, তার সম্পর্কে আমার বহু রকম কথা আছে, পরে বলবো সেগুলো। ওকে মোটেই আমি খুব শ্রদ্ধাজনক ব্যক্তি বলে মনে করি না, কিন্তু নিঃসন্দেহে তার একটা তো অভিজ্ঞতা রয়েছে। সেই লোকটিকে যখন শুনতে হয় যে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, আমার প্রশ্ন তারপরে কল্যাণ ব্যানার্জি গর্জে ওঠেননি কেন? আসলে একটা কথা বলি, এই যে যার কথা নিয়ে এত আলোচনা হচ্ছে, একবারই তার নাম করছি, বারবার নাম তার মুখে আনতে আমার ইচ্ছে করে না, অভিষেক ব্যানার্জি। এই লোকটি একটি ইম্যাচিওর্ড লিডার উইথ এ ক্রিমিনাল মাইন্ডসেট, আমি পরিষ্কার বলছি। এবং তার সঙ্গে দুর্নীতি করার এক ভয়াবহ রকমের মানে ক্যাপাসিটি রয়েছে, প্রকাশিত হবে আস্তে আস্তে। কত টাকা এখান থেকে বাইরে গেছে কি না গেছে যা সব শুনি, যেদিন বেরোবে সেদিন অনেক দিন চলবে। আমার সেদিন মনে হচ্ছিল যে তোমাদের ঘণ্টাখানেক সঙ্গে সুমন করার আর কোনো ইস্যু পাওয়া যাবে কিনা। আমি নিশ্চিত 4-5 বছর পাবে, তোমরা কিছু করতে পারবে না, ইস্যু পরের পর আসবে। আসলে একটা কথা বলি, আমরা অভিষেক ব্যানার্জিকে নিঃসন্দেহে উদ্ধত, খারাপ সব বলি, যা বলার আমি তো বললামই। আমি একটা শব্দ বলছি, এখন সবাই ব্যবহার করে এঁচোড়ে পাকা নেতা, সবাই খুব বলে এখন এঁচোড়ে পাকা, সত্যি এঁচোড়ে পাকা। কিন্তু আমার কথা যে দিনের পর দিন তার উদ্ধতটা বাড়তে দিয়েছে কে বাড়তে দিয়েছে? ও হেলিকপ্টার করে যখন লিডার হচ্ছিল, লিডারটি বানিয়েছে কে? মমতা ব্যানার্জি। উনি তার দলের একটা নেতাকেও তো বিশ্বাস করতে পারেননি, তিনি বসিয়ে দিলেন একে। আর সবচেয়ে বড় কথা, যারা এখন অভিযোগ করছে ইনক্লুডিং কল্যাণ ব্যানার্জি, তারা তো ওই কম্পিটিটিভ সাইকোফ্যান্সি করে এর কাছেও তো যেতেন। প্রতিটি সভায় বলতেন না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, বলতেন। আজকে এগুলো বলছেন কেন? তখন এই সাহস আপনাদের হয়নি যে বেরিয়ে যাব, এই দলে থাকবো না। একটা লোক যদি দাঁড়িয়ে বলতো যে না থাকবো না আপনার দলে, তাহলে কিন্তু সবাই হয়তো অনেকেই প্রতিবাদ করা শুরু করতো। সেই বিড়ালের গলায় ঘন্টাটা এরা বাঁধেননি। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এরা প্রত্যেকেই না মমতা ব্যানার্জির কাছে হাত পেতে গেছে, আমার ছেলেটাকে যদি এমএলএ করে দিতে পারি, আমার এই সুবিধাগুলো যদি হয়। আচ্ছা, তৃণমূল কংগ্রেসের বা সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মামলা করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কত টাকা আয় করেছেন আমি খুব ভালো, মানে একদম চেকে কত আয় করেছেন একটু জানান না আমাদের, কোনো অসুবিধা নেই। আপনি তো চেকে আয় করেছেন, সেটাও তো আপনি করেছেন, সেটাও তো ছেড়ে আসতে পারেননি। ফলে ছেড়ে আসতে পেরেছিল কে? যাকে রোজ গালি দেন, তার নাম শুভেন্দু অধিকারী। এতগুলো ক্যাবিনেট দপ্তর, অনেক কিছু ফেলে দিয়ে চলে এসেছিল, এখনো তৃণমূলে সবাই গালি দেয়, কিন্তু জানে না যে এতগুলো দপ্তর এত গুরুত্ব ছেড়ে সে চলে এসেছিল, যার জন্য মানুষ তাকে মাথায় করে রেখেছে। ফলে এই ছবিটা বলুন, যে অভিষেক মনু সিংভিকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছিল, তার প্রতি মাসের বিলটা কি হতো? একদম তার বছরের বিলটা কত কোটি টাকা গিয়ে দাঁড়াতো কপিল সিব্বাল এবং অভিষেক মনু সিংভি। একদম দলের ভেতরের অনেকের মুখে শুনেছি, এখন খবর কাগজে পড়ি, টেলিভিশন চ্যানেলে, বিভিন্ন পডকাস্টে শুনি, এই এঁচোড়ে পাকা নেতাটি যখন যেতেন, সিনিয়র লিডাররা ভয়ে নাকি সরে যেতেন। তিনি যখন চোখ পাকিয়ে তাকাতেন, বাকিদের নাকি কাপড়ে চোপড়ে দশা হয়ে যেত। আমার মনে হয় সত্যি একটা অদ্ভুত চিড়িয়াখানা হয়েছিল এই দলটা। একজন এই যে বললো না চাবুক দেখাবে আর বাকিরা হাত তুলে নাচবে, ঠিক তাই হয়েছিল। একজন চাবুক দেখাতো, বাকিরা হাত তুলে নাচতো। নইলে আমি তো তাদেরও প্রশ্ন করবো, টেলিভিশন চ্যানেলে যারা এসে বসেছে, বারবার বলেছে 2021 সালের 2রা মে আমি 2021 সালের নির্বাচনে লড়েছিলাম, আমি জানি, আমি মানুষের কষ্ট নিজের চোখে দেখেছি। এখনও আমার মাঝে মাঝে ঘুম ভেঙে যায় সেগুলো দেখে, যে মানুষের মেরে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, ভাতের থালায় লাথি মেরেছে, মানুষ পালিয়ে গেছে। রাত 12:30টায় দমদম স্টেশনে লুকিয়ে থাকা একটি মেয়ে ফোন করেছে, স্যার বাচ্চাকে নিয়ে লুকিয়ে আছি, কি করব বলুন। সেই রাতে বাড়ির সবার বাধা অস্বীকার করে, অগ্রাহ্য করে আমাকে মেয়েটাকে উদ্ধার করতে যেতে হয়েছে। এগুলো ঘটনা ঘটা বললে মেয়েটাকে আমি নিয়ে আসবো এখানে। এই ঘটনা আমার নিজের চোখে দেখেছি। মেদিনীপুরের খেজুরিতে 60 বছরের মেয়ে রেপ্ট হয়েছে, সে মহিলা রেপ্ট হয়েছে, সে বলছে 18-20 বছরের আমার নাতির বয়সী ছেলেরা আমাকে রেপ করে গেল। আমার প্রশ্ন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, আপনি যা করেছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। যদি বিচার করতে হয় আপনাকে বিচার করা দরকার, তারপরে এঁচড়ে বাঁকা নেতার হবে। বিকজ হোয়াট ইউ হ্যাভ ডান সেটা কিন্তু কিছুতেই ক্ষমা করা যায় না। আপনি ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আর সবচেয়ে বড় কথা, এই জন্য আমি মানুষের কাছে হাত জোর করেও ক্ষমা চাই যে আমরা সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন বলে মমতা ব্যানার্জিকে সমর্থন করেছিলাম।
অন্যায় করিনি, কিন্তু অনেক সময় ভুল কাজ মানে ঠিক কাজ করলেও না অপরাধ হয়ে যায়। এই মমতা ব্যানার্জিকে সমর্থন করার অপরাধ হয়েছিল, আমরা তখনও জানতাম ইনি ডিগ্রি জালিয়াতি করেছেন। তাও মনে হয়েছিল যে হয়তো এমন হতে পারে যে একটা মানুষ জীবনে একটা ভুল করে পরে তো ঠিক করতে পারে, এই ঠিক করবে, এ শোধরাবে না, কারণ এ যতটা মানে লড়াকু নেত্রী, বিরোধী নেত্রী, ঠিক ততটা অপদার্থ একজন প্রশাসক। প্রশাসনে কিচ্ছু বোঝেন না উনি, বরাবর প্রশাসনটাকে নিজের পৈতৃক জমিদারি ঠাউরেছিলেন। যেখানে যেখানে প্রশাসনিক মিটিং করতে যেতেন, প্রশাসন কি হবে দূরের কথা, তোড়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে গালি দিতেন, কাউকে ডাকতেন না, বিরোধীদের দুচ্ছাই করতেন। আর সবচেয়ে বড় কথা, বিরোধী থাকলে ওনার ভয় লাগতো যে ও আমার বিরোধিতা করছে মানে আমার কিছু ক্ষতি হয়ে যাবে। একদম সাপের মতো, সাপ কাছাকাছি কামড়াতে আসে, ও তাই চরিত্রটা ওই রকম। ফলে আমি এই এচড়ে পাকা নেতাটিকে যতটা দায়ী করি তার চেয়ে অনেক বেশি দায়ী করি মমতা বন্দ্যোপাধ্যায়কে। পশ্চিমবঙ্গের রাজনীতি আজকে যে সর্বনাশের জায়গায় পৌঁছেছে তার জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যার জন্য বলি যে যখন তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছিলেন আমরা ওনার পাশে ছিলাম, আমরাও আজকে এই সেই ক্ষোভ থেকে বলি যে আমরাও কিন্তু এখন সবচেয়ে বেশি অপরাধী মনে করি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা করেছেন তিনি, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, বিচার হওয়া বাঞ্ছনীয়তার। বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।